রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আবারও সংলাপে বসছে ঐকমত্য কমিশন। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা। অংশ নেবে বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি দল। চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। রাকসুতে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এবং ভারত চীন সম্পর্কে নতুন সমীকরণ, বাংলাদেশের জন্য ভারসাম্য রক্ষাই চ্যালেঞ্জ। রাজনৈতিক স্বার্থের চেয়ে বাণিজ্য বিনিয়োগ বিষয়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আজ আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল 11:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে আলোচনা। এর আগে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল কমিশন। মতৈক্য না হয় বৃহস্পতিবার থেকে ৩০টি দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। গত রোববারও দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হয়। ওই দিনের আলোচনায় কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। তবে এখন পর্যন্ত সনদ বাস্তবায়নের পদ্ধতির প্রশ্নে মতৈক্য হয়নি। এর আগে ২ পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে। গত জুলাই মাসে এই সনদ সই করার লক্ষ্য ছিল, তবে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় সনদ আটকে আছে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি করছেন এলাকাবাসী। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাগেরহাটে 4টি আসনের যে পুনর্বলের দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন আসলে তৃতীয় দফায়। এবং আজকে যদি বলি যে প্রথম দিন সকাল সন্ধ্যা হরতাল এবং দ্বিতীয় দিন এবং যে নির্বাচন অফিস কার্যালয়ের সামনে যে অবস্থান কর্মসূচি চলছে, আমরা দেখতে পাচ্ছি যে বাগেরহাটের যে সর্বদলীয় সম্মিলিত যে কমিটি আছে, সেই কমিটির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সকালবেলা এবং বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসলে এই নির্বাচন অফিসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা এই দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করবেন। যদি একটু জানিয়ে রাখি যে বাগেরহাটের এবং গতকালকে যে ঢাকা উচ্চ আদালতে যে রিট করা হয়েছে, সেই রিটের কিন্তু আসলে বিচারপতি মুজিবুর রহমান এবং বিশ্বজিতের সমন্বয়ে এবং বেঞ্চ তারা কিন্তু আসলে 10 দিনের রুল জারি করেছে। এই রুলের মাধ্যমে এবং আশা করছে যে এই বাগেরহাটবাসী যে আসলে তাদের আসন ফিরে পাবে, এবং যদি ফিরে না পায় তাহলে কিন্তু আবারও কর্মসূচি দেবে এবং অসহযোগ আন্দোলনের মতন তারা ডাক দেবে, এমনটাই কিন্তু তারা জানিয়ে এখানে নেতৃবৃন্দ রয়েছেন। এছাড়া এই 10 দিন কিন্তু তারা আরো অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন উপজেলা পর্যায়ে নির্বাচন কার্যালয় থেকে শুরু করে সব ধরনের এবং তারা কর্মসূচি নিতে বাধ্য হবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। আমি যদি বলি যে বাগেরহাটের যে গত 30শে জুলাই যে সিএসি যে খসড়া যে অনুমোদন দিয়েছিলেন যে 4টি আসন থেকে 1টি আসন কমিয়ে নেওয়ার ঘটনা, এরপরে কিন্তু বাগেরহাটবাসী উত্তাল হয়ে ওঠে এবং তারা কিন্তু বিভিন্ন রকমের কর্মসূচি পালন করেছেন। হরতাল এবং বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন সব ধরনের তারা কিন্তু কর্মসূচি পালন করেছেন। সবশেষ কিন্তু গতকালকে যে রিট করেছেন এবং এই রিটের মাধ্যমে তারা আশা করছেন যে আসলে বাগেরহাটের 4টি আসন তারা ফিরে পাবেন। আমি যদি বলি যে বাগেরহাটের এই 4টি আসন থেকে 3টি আসন করে এবং নতুন করে বিভিন্ন উপজেলায় আসনের সাথে সম্পৃক্ত করে এক ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার যে নেতৃবৃন্দ রয়েছেন। আমরা যদি বলি যে বাগেরহাটের যে এক সময় কিন্তু আন্দোলনের মাধ্যমে কিন্তু অচল করে দেওয়া হয়েছিল এবং যদি প্রয়োজন হয় আরো এবং অসহযোগের মতন আন্দোলনে তারা কিন্তু কর্মসূচি দেবেন এবং এমনটাই কিন্তু জানিয়েছেন। এই বাগেরহাটের দীর্ঘদিন ধরে যে আসনগুলো এবং রয়েছে এবং এই আসনের সাথে কিন্তু মানুষের সাথে একটা সম্পর্ক যে জড়িত একটা উপজেলার সাথে রয়েছে এবং চিংড়ি প্রধান এলাকা রয়েছে, ইপিজে রয়েছে এবং বন্দর রয়েছে এবং অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলছে, সেখানে এই ধরনের সিদ্ধান্ত তারা কোনোভাবেই আসলে মেনে নিতে পারছেন না, এমনটাই কিন্তু জানিয়েছেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের এবং অবস্থান কর্মসূচির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে। চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। রাকসুতে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহেরিন রিনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি।
সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসাহ কাজ করছে, ব্যাপক উৎসাহ কাজ করছে এবং এখন প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। একেবারে সকাল থেকেই কিন্তু প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারণায় এবং তারা নানা প্রতিশ্রুতি দিয়ে তাদের পক্ষে কিন্তু ভোট চাইছেন। এখানে জানেন যে রাকসুতে ২৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সিনেটে 5টি পদে এবং হল সংসদে প্রতিটি হলে কিন্তু 15টি করে পদ রয়েছে। সেই 15টি করে পদে তারা এখানে নির্বাচন করবেন। আপনারা দেখছেন বেশ কিছু প্রার্থী এখনই কিন্তু আমরা পরিবহন মার্কেটে দেখতে পাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে তারা প্রচারণা করছেন। সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে শাহরিয়ার আলম অথি আমরা দেখছি এখানে কিন্তু প্রচারণায় নেমেছেন সকালে। পাশাপাশি আরও বেশ কিছু আমরা প্রার্থীকে দেখতে পাচ্ছি যারা আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করছেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তারা নির্বাচিত হলে শিক্ষার্থীদের কি দাবি দেওয়া আদায়ে তারা মাঠে থাকবেন সেই বিষয়গুলো নিয়েই আসলে তারা তাদেরকে বলছেন। এই যে আরেকজন প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু আসলে প্রচারণায় নেমেছেন। সব মিলে আসলে যদি বলা চলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু দীর্ঘ ৩৫ বছর পরে এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহের যে হার সেটি কিন্তু অনেক বেশি এবং এই শিক্ষার্থীরা এরা খুবই ইতিবাচকভাবে নিচ্ছে এবং এখন পর্যন্ত খুবই সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চলছে। আমরা দেখছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আরেকজন প্রার্থীকে প্রচারণা চালাতে এখানে এবং শিক্ষার্থীদের তিনি কিন্তু তাদের যে লিফলেট সেটি দিচ্ছেন। লিফলেট দেওয়ার পাশাপাশি সেখানে তাদের বেশ কিছু ইস্তেহার আছে, সেই ইস্তেহারগুলো পড়ে দেখার জন্য আহ্বান জানাচ্ছেন এবং তারা কিন্তু সেইভাবে আসলে তাদের কাছে ভোট চাচ্ছেন। এইভাবে আসলে গোটা ক্যাম্পাসের চিত্র কিন্তু এরকম, হলগুলোতেও কিন্তু একইভাবে আসলে প্রচারণা চালাচ্ছেন হল সংসদে যারা দাঁড়িয়েছেন সেসব প্রার্থীরা। আপনারা জানেন যে রাকসুতে এবার ২৮,৯০১ ভোটার এখানে কিন্তু রয়েছেন এবং পাশাপাশি এখানে কিন্তু সব মিলে রাকসুতে 247 জন, সিনেটে 58 জন এবং হল সংসদে 597 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একেবারে শান্তিপূর্ণ পরিবেশে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে প্রশাসনও কিন্তু তাদের সকল তৎপরতা নিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের প্রচারণার সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী রিনির কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র সেটি জমাদানের আজকেই হচ্ছে শেষ তারিখ, যেটি শুরু হয়েছিল গত 15 সেপ্টেম্বর এবং গত 3 দিন ধরেই এই মনোনয়নপত্র জমাদানের সময় ছিল। তবে আজকে হচ্ছে শেষ তারিখ, সেহেতু আজকের মধ্যেই সমস্ত শিক্ষার্থী যারা হচ্ছে মনোনয়নপত্র নিয়েছিলেন তাদেরকে এই মনোনয়নপত্র জমা দিতে হবে এবং গতকালকে শেষ হয়েছে মনোনয়নপত্র বিতরণ, যেটি গতকালকেই শেষ তারিখ ছিল, যেটি শুরু হয়েছিল 14 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার। গত 3 দিন ধরে আসলে শিক্ষার্থীদের মধ্যে আমরা অনেক উচ্ছ্বাস উত্তেজনা দেখেছি এই মনোনয়নপত্র বিতরণের সময়। তারা আসলে বিশেষ করে গতকালকে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ছিল এই নির্বাচন কমিশন অফিসে এবং তাদের মধ্যে অনেক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যদিও সকাল 9:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সময়সীমা ছিল, কিন্তু শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে আসলে সেটি গতকাল রাতে 10:30 পর্যন্ত গিয়েছে এবং সবশেষ এখন পর্যন্ত সর্বমোট 1088 জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যাদের মধ্যে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য 488 জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং হল সংসদে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ছাত্র হল এবং ছাত্রী হল মিলে 600টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যেখানে ছাত্র হল, যেই ছাত্র হলগুলো রয়েছে এবং একটি ছাত্র হোস্টেল রয়েছে, সেখানে সব মিলিয়ে 452টি ফর্ম তুলেছেন এবং ছাত্রীদের মধ্যে সেখানে 148টি ফর্ম তুলেছেন। এখন পর্যন্ত 20 জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আজকে সকাল থেকে একজন জমা দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তার আগে যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। সময় সংবাদে আরও থাকছে। দরজায় করা নাচছে শারদীয় দুর্গোৎসব, প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। পূজা উপলক্ষে প্রথম চালানে 37 টন ইলিশ পাঠানো হলো ভারতে।
আবারও যাচ্ছি চট্টগ্রামের সিলিন্ডার গুদামে বিস্ফোরণের খবর। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামের যে বৈতরণী চন্দ্রাংশী বৈতরণী যে গুদামের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে 10 জনের মতো দগ্ধ হয়েছে, তাদেরকে সবাইকে কিন্তু গুরুতর বলা হচ্ছে। আমি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলের বার্ন অ্যান্ড হার্ট সার্জারি ইউনিটে রয়েছি এবং দেখানোর চেষ্টা করি। সেখানে কিন্তু চিকিৎসকরা কিন্তু এসেছেন এই মুহূর্তে, তারা এসে কিন্তু চিকিৎসা দিচ্ছেন। আপনাকে জানা রাখি এটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। তারা বলেছেন যে 10 জন গুরুতর আহত দগ্ধ হয়েছে, তাদেরকে 5 থেকে 6 জনের অবস্থা খুবই খারাপ হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হবে। জানি নাকি ভোর 6টার দিকে চট্টগ্রামের যে চন্দনাইশ উপজেলার যে বৈতরণী ইউনিয়ন সরবরাহ রয়েছে সেখানে একটি গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভোরের দিকে বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের পর কিন্তু যারা এখানে কাজ করছিল, ট্রাক আশেপাশে যে বাড়ি এবং যে ট্রাকে সিলিন্ডার নামাচ্ছিল সেই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিস্ফোরণের পরে কিন্তু যারা কাজ করছে এরকম অনেকেই কিন্তু দগ্ধ হয়, 10 জন দগ্ধ হয়, তাদের সবারই গুরুতর অবস্থা। এখানে কিছুক্ষণ আগে কিন্তু হাসপাতালের পরিচালক এসেছিলেন এবং পাশাপাশি যে এখানকার যে চিকিৎসকরা আছে তারা বলছে আসলে অবস্থা খুবই ভালো না, তাদেরকে 5 থেকে 6 জনের অবস্থা খুবই খারাপ হওয়ায় তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন, কারণ এখানে আইসিইউ সেবা নাই। কারণ আমরা জানি চট্টগ্রামে কিন্তু এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নিয়ে অনেক জল ঘোলাটে হয়েছে। চীনের অর্থায়নে 100 সজ্জার একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হওয়ার কথা রয়েছে, সেটি এখনো কাজ চলছে। মাত্র 26 সজ্জার একটি বার্ন সার্জারি ইউনিট রয়েছে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি, ভেতরে কিন্তু চিকিৎসকরা আছেন, তারা কিন্তু চিকিৎসা দিচ্ছে যারা এসেছে তাদেরকে। এরপর বলে রাখি এই যে ঘটনাটি ঘটেছে আসলে একটা বড় ধরনের একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর কিন্তু চন্দনাইশের যে ফায়ার সার্ভিস যেই ইউনিটগুলো ছিল সে ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা কিন্তু সেখানে গিয়ে কিন্তু আগুন নিবানোর চেষ্টা করে। এটা ঠিক ভোরের দিকে ঘটনা ঘটে। তারা বলছে যখন সিলিন্ডারগুলো নামানো হচ্ছে, ঠিক যখন নামানো হচ্ছে তখনই কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসকরা তারা তিনি বিভিন্নভাবে কিন্তু চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন যারা এখানে রয়েছে তাদেরকে, এবং তারা বারবার একটি কথা বলছেন। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে হাসপাতালের পরিচালক সে ঘুরে গিয়েছেন এবং তিনি ঘুরে গিয়ে কিন্তু বলছেন যে আসলে তাদের আশঙ্কাজনক তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় থাকায় তাদেরকে কিন্তু ঢাকায় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করি আসলে এখানে পৌঁছাইছি আমরা লাইভে যে অবস্থা সৃষ্টি হয়েছে পুরো লাইভে বড় ধরনের একটা বিস্ফোরণ অঞ্চলে মহিলা এখানে অনেকে কাপড় ঠিক নাই। সব কিছু মিলিয়ে যেটি বলা যায় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে এখানে ভেতরে রয়েছে সব কিছু এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার ঝড় তুলেছে ভারত চীন সম্পর্কের নতুন সমীকরণ। প্রশ্ন উঠছে, দুই পরাশক্তির এই ঘনিষ্ঠতা বাংলাদেশের কূটনীতিতে কতটা প্রভাব ফেলবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই বিষয়টি বাংলাদেশের জন্য কেবল খবর নয়, কৌশলগত সংকেতও বটে। তারা বলছেন কূটনীতির এই পরীক্ষায় ভারসাম্য ধরে রাখাই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তবে পররাষ্ট্রনীতিতে রাজনৈতিক স্বার্থের চেয়ে বাণিজ্য, অবকাঠামো ও বিনিয়োগের বিষয়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শেখ সালাউদ্দিনের ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের বিশেষ রিপোর্ট। এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্কে এখন নতুন রসায়ন। দীর্ঘদিনের টানাপোড়েন আর অবিশ্বাসের ছায়ায় ঘেরা সম্পর্ক ভুলে বন্ধু হওয়ার ঘোষণা দিয়েছে দেশ দুটি। সম্প্রতি তিয়ানজিয়ানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হিসেবে ঘোষণা করেন। বাণিজ্য, যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক পুনরুদ্ধারের অঙ্গীকার করেন তারা। বছরের পর বছর ধরে উত্তেজনা চলার পর এই পরিবর্তন আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন তুলেছে।
গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের বৈদেশিক নীতিতে ভারতের সঙ্গে খানিকটা দূরত্ব তৈরি হয়। একই সঙ্গে চীন ও পাকিস্তান যখন ক্রমেই বেশি গুরুত্ব পাচ্ছে, ঠিক সেই সময় বেইজিং নয়াদিল্লির এই ঘনিষ্ঠতা ঢাকার পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে কিনা এ নিয়েও প্রশ্ন উঠছে কূটনৈতিক অঙ্গনে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য বিষয়টি কেবল খবর নয়, কৌশলগত সংকেতও বটে। ভারত চীনের এই নতুন মেরুকরণ বাংলাদেশের জন্য একই সঙ্গে ঝুঁকি ও সুযোগ দুই দিকই তৈরি করছে। কূটনৈতিক বিশ্লেষক ডক্টর হুমায়ুন কবির বলেন, এক্ষেত্রে বাংলাদেশকে কৌশল অবলম্বন করে বেশ সতর্কভাবে এগোতে হবে। সুযোগ কাজে লাগাতে পারলে ভারতের সঙ্গে স্থিতিশীলতা বজায় রেখে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও জোরদার করা সম্ভব বলে মনে করেন তিনি। এই ত্রিমুখী সম্পর্ক এটা টক মিষ্টি ঝাল এর মধ্য দিয়ে যাবে। যখন যার সাথে যে বিষয়ে সম্পর্ক রাখা দরকার ঠিক সেই বিষয়গুলোতে আমরা তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো। সতর্কতার সাথে আমরা তাদের সম্পর্কটা পর্যবেক্ষণ করে আমরা আমাদের যে উদ্দেশ্য আছে সকলের সাথে সম্পর্ক বজায় রাখা আমাদের স্বার্থে, সে কাজটা আমাদের করে যেতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, প্রতিটি দেশই নিজস্ব এক একটি মেরু তৈরি করতে চাইছে। এই পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার পরামর্শ তার। পররাষ্ট্রনীতিতে রাজনৈতিক স্বার্থের চেয়ে বাণিজ্য, অবকাঠামো ও বিনিয়োগের বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি। পৃথিবী যে একটা মাল্টিপোলার দিকে যাচ্ছে, এটা থামানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ কিভাবে এই মাল্টিপোলারকে তার স্বার্থে নিয়ে আসবে, এটা আমাদের উপরই কিন্তু একেবারেই কাজটা আমাদের করতে হবে। পেশাদারিত্ব যদি সে বাড়াতে পারে, তাহলে ওই যে মাল্টিপোলার যেটা, সেখান থেকে সে বড় আকারেই কিন্তু আমি মনে করি লাভবান হবে। তবে ভারত চীনের এই বন্ধুত্ব কতটা স্থায়ী হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, কূটনীতির এই পরীক্ষায় ভারসাম্য ধরে রাখাই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ব্যয়ের চাপে থাকা নিম্ন আয়ের মানুষ যখন দৌড়াচ্ছে কাজের সন্ধানে, তখন আরও কর্মহীন হয়ে পড়ার তথ্য দিচ্ছে বিজিএমইএ। গেল 1 বছর 1 মাসে বন্ধ হয়েছে শুধু এই একটি সংগঠনের সদস্যভুক্ত 154টি রফতানিমুখী তৈরি পোশাক কারখানা। কাজ হারিয়েছেন 1 থেকে 1.5 লাখ শ্রমিক। কর্মক্ষম এসব মানুষের কাজের সুযোগ তৈরিতে সরকারকে এগিয়ে আসার তাগিদ শ্রমিক নেতাদের। তবে রাজনৈতিক সরকার ছাড়া দেশে বিনিয়োগ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখছেন না উদ্যোক্তারা। এদিকে আয়ের পথ বন্ধ হলে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার শঙ্কা করছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। অফিস তো 4 মাসের মতোই হচ্ছে বন্ধ। আমাকে তো করে খাওয়া লাগবে, কিভাবে করে খাবো কোনো অফিসে যদি না নেয়? ঋণ করে নিয়ে এসে বাচ্চাগুলো খাওয়াই, এখন তো তারাও দিতে চায় না যে তোমার চাকরি নেই, তুমি আবার দিবা কোত্থেকে। পোশাক কারখানা বন্ধের পর 4 মাস ধরে বেকার মৌসুমী জানাচ্ছিলেন তার দৈন্য দশার কথা। এরই মধ্যে সংসার ব্যয়ের চাপ মাথায় নিয়ে রাজমিস্ত্রি হয়ে গেছেন তার স্বামী পোশাক শ্রমিক মনিরুল ইসলাম। এমনিতেই দৈনিক তার কাজ জোটে না, এর মধ্যে আবার মাঝে মাঝেই বাগড়া দেয় প্রকৃতির বৈরিতা। রাজমিস্ত্রি কাজ যেমন ধরেন আজকে বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে, আজকে কাজ হয়নি, 2 দিন হয় 3 দিন বসে থাকে। গার্মেন্টসে গেটে গেটে যায়, কিন্তু গেটে গেটে যাওয়ার লাভ নাই, লোক নেয় না। সচল কারখানাগুলোর সামনে গিয়েও দেখা মিলল চাকরির খোঁজে দিনের পর দিন হন্যে হয়ে ঘুরছেন বন্ধ কারখানার কর্মীরা। ফ্যাক্টরির সামনে আমরা ঘুরতে আসছি, কোথাও নিয়োগ নাই, আমার চাকরি হচ্ছে না। আমাদের তো বাঁচতে তো হবে, কত মানুষ বেকারত্ব ঘুরতেছে। মেয়ে মানুষের তাও 2-1টা টানে, কিন্তু ছেলে মানুষ একদমই টানে না। কারখানা বন্ধ হয়ে গেছে, বাট আমাদের ভ্যাকান্সি তো বাড়ে নাই। তথ্য বলছে গত বছরের 5 আগস্টের পর থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শুধু বিজিএমই এর সদস্যভুক্ত কারখানাই বন্ধ হয়েছে 154টি। এতে কাজ হারিয়েছেন প্রায় 2 লাখ শ্রমিক। এর মধ্যে 20 থেকে 30% অন্য কারখানায় কাজের সুযোগ পেলেও বেকার হয়েছেন বাকিরা। বন্ধের পথে রয়েছে আরও অন্তত 20টি কারখানা। দিন শেষে এই শ্রমিকগুলো কিন্তু আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যাচ্ছে। এটা বন্ধ করার জন্য আমাদের সকল স্টেক হোল্ডারদেরকে একটা সোশ্যাল ডায়ালগে আসা উচিত। কোনোভাবেই রাজনীতির কারণে যেন কারখানা বন্ধ না হয়ে যায়। কারখানা বন্ধের পরিসংখ্যান উদ্বেগ বাড়ালেও উদ্যোক্তারা বলছেন কর্মসংস্থান তৈরিতে দরকার রাজনৈতিক সরকার। 5 আগস্টের পরে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে। বিশ্ব জানে যে এখানে কোনো স্থিতিশীল সরকার নেই, যে কোনো টাইমে পরিবর্তন হতে পারে, যার পরিপ্রেক্ষিতে তেমন কোনো ইনভেস্টমেন্ট আসছে না। অর্থনীতিবিদদের শঙ্কা, ক্রমাগত কাজের সুযোগ কমলে সমাজে বাড়তে পারে অপরাধমূলক কর্মকাণ্ড। যখন একটা কারখানা বন্ধ হয়ে যায় তখন
শ্রমিকরা যে অন্য জায়গায় যে যাবেন সেইটা সংকুচিত হয়ে আসছে এবং এটার ফলে অবশ্যই একটা তো তাদের জীবন মানের উপরে এটার অবনমন হয়েছে। অনেক সময় এসব কারণে অপরাধের মাত্রাও বেরিয়ে যায়। যখন দেশের সবচেয়ে বড় শিল্প খাতে কমে কর্মসংস্থানের সুযোগ, তখন চাপ বাড়ে অন্য খাতে। কিন্তু অন্য খাত কি এই বাড়তি চাপ নিতে প্রস্তুত? এমন প্রশ্ন সামনে এনে রাজনৈতিক দূরদর্শিতা ও অর্থনৈতিক প্রত্যাশাকে এক বিন্দুতে মিলিয়ে কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, আশুলিয়া, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের মৃৎশিল্পীরা। মণ্ডপে স্থাপনের আগে অনেকেই দল বেঁধে প্রতিমালয়ে আসছেন মূর্তি নির্মাণের কাজ দেখতে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি পূজা কমিটিরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে প্রতিটি মণ্ডপে। অনেক বিশ্বাসের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তাই চট্টগ্রাম নগরের প্রতিমালয়গুলোতে দম ফেলানোর ফুরসত নেই মৃৎশিল্পীদের। ইতিমধ্যে শেষ খড় কাদামাটি দিয়ে মূর্তি তৈরির মূল অবকাঠামোর কাজ। অনেক কারখানায় আবার তুলির ছোঁয়ায় পূর্ণ রূপ পেয়েছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। সময় কম থাকায় দিনরাত চলছে প্রতিমা গড়ার কাজ। পুজো খুব কাছাকাছি সময়, এবার অল্প সময়ের মধ্যে আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে আছি। সারা বছর এই মার কাজ করি, এটা নিয়ে আমাদের ব্যস্ততা। পুজোর আমেজ সনাতন অনুসারীদের মাঝে, তাই মণ্ডপে স্থাপনের আগে অনেকেই দল বেঁধে প্রতিমালয়ে আসছেন মূর্তি নির্মাণের কাজ দেখতে। উৎসব আনন্দে দুর্গাপূজা উদযাপনে প্রত্যাশা তাদের। খুশি, একটা পুজো পুজো আমেজ, সবদিকে একটা পুজো পুজো গন্ধ। প্রতিমা বানানো দেখাটা খুবই ভালো লাগে। চট্টগ্রাম নগরীতে এবার 287টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরে নিরাপত্তার পাশাপাশি পূজা কমিটিরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে প্রতিটি মণ্ডপে। প্রত্যেক আঞ্চলিক কমিটিকে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ দিতে হবে। আইডি কার্ড এবং তাদের নাম ঠিকানা আমাদের মহানগর পূজা পরিষদ এবং আমাদের বিভিন্ন প্রশাসনকে দিতে হবে। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গা উৎসব শেষ হবে 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। দেবী দুর্গতি নাশিনীকে মর্তে বরণ করতে প্রস্তুত তার ভক্তরা। তার আগমনে বিশ্বের সকল অশান্তি, অসুন্দর এবং অন্যায় দূর হয়ে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠা হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ যাচ্ছে ভারতে। এবছর সরকার 37 জন রপ্তানিকারককে 1200 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। বুধবার দিবাগত রাত 1টার দিকে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে 37 টন 460 কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। বিস্তারিত আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। ভারতের সঙ্গে বাংলাদেশের বৃহৎ বাণিজ্য, সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক আরও জোরদার করতে বিভিন্ন উৎসবে জনপ্রিয় খাবার ও পণ্য পাঠানো হয়। দুর্গাপূজায় অতিথি আপ্যায়নে খাবারের প্রধান তালিকায় ইলিশ রাখেন ভারতীয় বাঙালিরা। আগে ইলিশ রফতানি উন্মুক্ত থাকলেও 2012 সালে তা বন্ধ হয়ে যায়। তবে ভারতীয় ব্যবসায়ীরা দুর্গাপূজায় ইলিশ আমদানির অনুরোধ জানালে অন্তর্বর্তী সরকার 1200 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। প্রথম চালানে 6টি প্রতিষ্ঠানের 37 টন 460 কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। 5 অক্টোবরের মধ্যে শেষ হবে ইলিশ রপ্তানি। 37টি প্রতিষ্ঠান ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। এর ধারাবাহিকতায় 6টি প্রতিষ্ঠান 37.46 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির জন্য আমাদের কাছে আবেদন করে। এদিকে ভারতে ইলিশ রপ্তানির খবরে দেশের বাজারে বেড়েছে দাম। 1 মাস আগেও প্রতি কেজি ইলিশের দাম ছিল 1400 থেকে 1500 টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে 2200 থেকে 2500 টাকায়। তবে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। কেজি ইলিশের দাম 2500 টাকা ভাই। 500 গ্রামেরটা 1200, 1400, 1300। বাঙালি জাতির উপরে সম্পূর্ণ এটা কি দিচ্ছে, চাপিয়ে দেওয়া আছে। অথবা এটা বাংলাদেশের উৎপাদন জিনিস, বাংলাদেশের জন্য 1200 টাকা 1000 টাকা হওয়া উচিত। গত বছর বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে 532 মেট্রিক টন। সময় সংবাদ, বেনাপোল। বগুড়ার ধুনটে ধর্ষণ মামলায় অভিযুক্ত কলেজ শিক্ষক মুরাদুজ্জামান সাময়িক বরখাস্ত হয়েও পাচ্ছেন নিয়মিত বেতন। 3 বছর কলেজে না এসেও সরকারি কোষাগার থেকে অর্থ মিলছে এমপিওভুক্ত ওই শিক্ষকের। তবে তার বেতন পাওয়ার বিষয়টি পুরোপুরি যান্ত্রিক ত্রুটি বলে এড়িয়ে যান কলেজের অধ্যক্ষ। অভিযুক্তের এমপিও বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। এদিকে দ্রুত বিচার নিষ্পত্তি করে শাস্তির দাবি ভুক্তভোগীর পরিবারের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আউয়ালের রিপোর্ট।
2022 সালের মার্চে বগুড়ার ধনুটে জালসুক্কা হাবিবুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মুরাদুজ্জামানের বিরুদ্ধে 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা হলে তিনি গ্রেপ্তার ও কলেজ থেকে সাময়িক বরখাস্ত হন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 অনুযায়ী বরখাস্তের পর মুরাদুজ্জামানের অর্ধেক বেতন পাওয়ার কথা থাকলেও সময় সংবাদের হাতে আসা তথ্য বলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে তাকে নিয়মিত হিসেবে তালিকাভুক্ত করে পূর্ণ বেতন দেওয়া হচ্ছে। আসামি পক্ষের থেকে বা আসামির কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাকে আসামিকে নিয়মিত শিক্ষক দেখায় এবং নিয়মিত শিক্ষক হিসেবে তার পূর্ণাঙ্গ বেতনের ব্যবস্থা করেন। আমি একটা হেল্প চাই, সবাই আমাকে হেল্প করে এই মামলাটা দিয়ে আমার সন্তানের ন্যায় বিচারের জন্য সবাই আমাকে একটা হেল্প করুক। এটা কি মুরাদ ভাইয়ের নাম্বার? জি না, এটা তো মুরাদ ভাইয়ের নাম্বার আসলে। এ নিয়ে অভিযুক্ত শিক্ষক মুরাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বেতন পাওয়ার বিষয়টি পুরোপুরি যান্ত্রিক ত্রুটি বলে এড়িয়ে যান কলেজের অধ্যক্ষ। উনি হাফ বেতন পায়, পরবর্তীতে ইএফটির মাধ্যমে যখন বেতন পায় সেটা আমাদের অফিসিয়ালভাবে কোনো করণীয় ছিল না। অভিযুক্তের এমপিও বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। তারা বিধিগত পদক্ষেপ নিতেছে, আশা করি দ্রুত এটা হবে। আমি তদন্ত করেছি। মামলা হওয়ার 2 বছর পর 2024 সালের মার্চে মুরাদুজ্জামানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পিবিআই তদন্তকারী কর্মকর্তা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে হবে আলোচনা। অংশ নেবে 30টি দল। এবং চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। রাকসুতে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য সঙ্গে থাকবেন সহকর্মী জুম্মান সাদিক জাভলিন। ধন্যবাদ রাইসা। বাণিজ্য সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।